হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। গ্রামে যাচ্ছি আজ অনেক দিন পরে। শহরে এসেছিলাম পড়াশোনা করতে, সেই 6 মাস আগে বাড়ি থেকে এসেছি, আর যাওয়া হয়নি। আজ যাচ্ছি। বাসের ভিতরে বসে আছি, পাশে এক ভদ্রলোক বসে খবরের কাগজ হাতে নিয়ে দেখছে। একটু পর পর তাগাদা দিচ্ছে বাস তাড়াতাড়ি ছাড়ার জন্য। আমি আগ বাড়িয়ে বললাম, চাচা আপনি কোথায় যাবেন? যাব গ্রামে, আমার ছোট ভাইয়ের বাড়িতে। ও, কোন গ্রামে চাচা? আনন্দপুরে, কিন্তু এখন আর আনন্দ নেই নাকি সেই গ্রামে? কি বলেন কি চাচা, আমিও তো আনন্দপুরেই থাকি। আপনার কথায় কিছুই বুঝলাম না। আনন্দ নেই কিন্তু কেন? আপনার ভাইকে? আসলাম মোল্লাকে চেনেন? জি চাচা, চিনব না কেন? তার বাড়ির সামনে রাস্তায় আমার বাড়ি। ও, তোমার নাম কি বাবা? তাহই দেখলাম। আমি ঢাকা কলেজ থেকে পড়াশোনা করছি। আজ কলেজ 15 দিনের জন্য ছুটি দিয়েছে, তাই বাড়ি যাচ্ছি। ও, তাই তো মনে হয়। কিছু জানা নেই তোমার। আজ কয়েকদিন হলো দিনে দুপুরে নাকি লাশ দেখা যাচ্ছে সামনের রাস্তায়। পুলিশ এই বিষয় নিয়ে আলোচনা করছে, কিন্তু কিছুই জানতে পারেনি। 5 দিনে 5 জনের লাশ পাওয়া গেছে, আর তার মাঝে 4 জন ছেলে আর 1 জন মেয়ের লাশ পাওয়া গেছে। গত 4 দিন ধরে শুধু ছেলেদের লাশ পাওয়া গেছে, আর আজকে মেয়ের লাশ পাওয়া যায়। এখন নাকি আমার ভাতিজা রিহান নাকি ভীষণ ভয় পাচ্ছে ওই গ্রামে থাকতে, তাই তাকে আমি আমার বাসায় আনতে যাচ্ছি। ও, আসলে চাচা আমার বাড়িতে শুধু এক মা আর বোন আছে। বাবা বিদেশে থেকে কাজ করছে, গ্রামে তেমন জায়গা জমিও নেই। তাই বাবা বাইরে থেকে আমার আর বোনের পড়াশোনার খরচ চালায়। কিন্তু এইসব বিষয় নিয়ে আমাকে মা কিছুই জানায়নি। তুমি বাইরে থেকে পড়াশোনা করেছো হয়তো, তাই এসব নিয়ে তোমাকে কিছু জানায়নি। তুমি চিন্তা করবে ভেবে। তাও হতে পারে। তাহলে আর কি, চলো দেখি কি হচ্ছে গ্রামে। চাচা চলেন। এর মাঝে বাস ছেড়েছে। বাসের ভেতরে অনেক কথা হয় চাচার সাথে। তারপরে সেই গ্রামের বাজারে এসে বাস থামে। বাজার থেকে তাওহিদ একটা ভ্যান নিয়ে গ্রামের ভেতরে চলে গেল। আর সেই চাচা বাজারে নেমে বলল তার কিছু কাজ আছে, পরে যাবে। তাই তাওহিদ একাই যেতে লাগলো। বাড়ির সামনে এসে ভ্যান থেকে নামে ভ্যান চালককে টাকা দিয়ে সদর দরজা পেরিয়ে অন্দরমহলে ঢুকে গেল। তাওহিদের বাড়ি দোতলা হওয়ায় ওপর থেকে তার বোন তাসলিমা খাতুন দৌড়ে নিচে নেমে আসলো। ভাইয়া, তুই এসেছিস? আমরা তো ভীষণ ভয় ছিলাম যে তোর সাথে আর আমাদের দেখাই হবে না। কেন, কি হয়েছে? দেখা হবে না কেন? আর মা, মা কোথায়? মা বাজারে গেছে, আমার বাড়িতে রেখে মা আর বিনু কাকি একসাথে গেছে। তুই জানিস ভাইয়া, আজ কয়দিন ধরে দিনে দুপুরে জঙ্গলের কাছে রাস্তায় লাশ পাওয়া যাচ্ছে। কেউ কোনো হদিশ পাচ্ছে না। রাজু, গৌরব আর নেই ভাইয়া, ওদেরকে কেউ মেরে দিয়েছে। আর একটা লাশ পাওয়া গেছে, তো গ্রামের কাউকে চিনতে পারছে না। আবার এক বয়স্ক লোকের লাশ পাওয়া গেছে, ওই যে শহর থেকে কিসের যেন কাজ করতো, উনিও আর নেই। আর কাল তো ভাইয়া নইলি দিদি ছিল, যে হিন্দু পাড়ায়, তার লাশ পাওয়া গেছে। আজ যে কার পাওয়া যাবে? তুই এই কয়দিন বাড়ি থেকে একদম বের হবি না। চল, খিদে পেয়েছে। তুই চল, আমি খাবার দিচ্ছি। ওর খাওয়া শেষ হতেই তাওহিদের মা চলে আসলেন। আর তাওহিদের সাথে তার মা ছেলের ভালোবাসা আবেগ করে নিলেন। বিকেলে কাউকে কিছু না জানিয়ে তাওহিদ বাইরে বেরিয়ে গেল। সেই রাস্তায় গিয়ে দেখতে পেল অনেক রক্ত এখানে সেখানে ছড়িয়ে পড়ে আছে। একটু দূরেই একটা মেয়ের পায়ের নুপুর পড়ে আছে। ও সেই নুপুর পকেটে তুলে নিল। সেখান থেকে সরে আসলো, বাজারের দিকে গেল। বাজারে গিয়ে চায়ের দোকানে বসে পড়ল। তাওহিদের নিজের কাকার দোকান এটা। ওর বয়সী ওর এক চাচার ছেলে, ওর নাম তিভান। ভালো ছাত্র ছিলেন, কিন্তু কিছু বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আর পড়া হয়ে ওঠেনি। অনৈতিক কাজের সাথে জড়িয়ে পড়েছিল, কিন্তু সবার শাসনে ঠিক হয়ে যায়। এখন বাবার সাথে কাজে সাহায্য করে, পাশাপাশি জমি জমার কাজ করে। সন্ধ্যা হয়ে আসার সাথে সাথেই শোনা যায় আরেকটা লাশ পাওয়া গেছে সেই রাস্তায়। সবাই ওইখানে দৌড়ে গেল। তাওহিদের মা শুনে দৌড়ে আসলেন, সাথে তাসলিমাও। সেই বিকালে তাওহিদ বেরিয়েছে, এখনো ফেরেনি। চিন্তায় মাথা ধরে যায়। গিয়ে দেখে এই ছেলের মুখ পুরোপুরি থেতলে দেওয়া হয়েছে, সাথে কোনো বস্ত্র ছিল না। কেউ একজন চাদর দিয়ে ঢেকে দিয়েছে। এদিকে তাওহিদ এসে দেখলেও তার মা কান্নাকাটি করছে।
তাই তাওহিদ তার মায়ের কাছে গেল। ছেলেকে দেখে শান্ত হলেন আকলিমা। তাসলিমা বলল, চল ভাইয়া, আর এইভাবে কোথাও যাবি না, আমার কত ভয় পেয়ে গেছিলাম জানিস। কিছু হবে না রে, আমি তো কাক্কার দোকানে বসেছিলাম। হুম। একটু পরের সেই বাসের ভেতরে বসে থাকা চাচা আসলেন। তার সাথে তার ভাই আসলাম মোল্লাও এসেছে। সে এসে ছেলেটার হাত দেখলো, দেখা মাত্র কেঁদে উঠলেন। এ তার ছেলে, তার দেওয়া আংটি রয়েছে তার হাতে। আজ সকাল থেকেই বলেছিল, রিহান আজ আমার পালা, আজ আমাকে মরতেই হবে। তারপরে এক এক করে সবাইকে মারবেও, সবাইকে মরতে হবে। ভিড়ের মাঝে তাওহিদ এক মেয়েকে দেখলো, মুখ কালো ওড়না দিয়ে ঢেকে রাখা, আর এক পায়ে সেই নূপুরের মতো দেখতে নূপুর, আরেক পায়ে কালি। তাই তাওহিদের কিছু সন্দেহ হয়। আবার তার জামার এক পাশে ছোট ছোট রক্তের দাগ লেগে আছে, শুকিয়ে গেছে। আরো সন্দেহ হয় তাওহিদের। সবার মাঝ থেকে মেয়েটি ধীরে ধীরে সরে আসে, তার পিছু পিছু তাওহিদও আসে। কিছুদূর গেলে মেয়েটি পেছন ফিরে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। আবার সামনে তাকিয়ে পথ চলা শুরু করে। তাওহিদ মেয়েটির পেছন পেছনে গিয়ে থেমে গেল। চোখের সামনে থেকে মেয়েটি উধাও হয়ে গেল, আর নেই। তাও একটু খুঁজে দেখলে ভালো হয়, যদি কিছু পাওয়া যায়। সামনে একটা মোটা ইউক্যালিপটাসের গাছ, তার পেছনে অনেকগুলি বাঁশঝাড়। তাই আর সামনে এগোলো না। ফিরে যেতে দেখলো এক মেয়ের ওড়না পড়ে আছে, সেই কালো ওড়না। তার মানে সেই মেয়ের ওড়না। তাওহিদ আবারও একটু খুঁজে দেখলো, কিন্তু কাউকেই পেল না। তাওহিদ ওড়না হাতে তুলে নিল আর বাড়িতে ফিরে এলো। রাতের খাবার খেয়ে ঘুমানোর জন্য নিজের কক্ষে গেল। বিছানার এক পাশে এক চিরকুট, তাতে লেখা আছে, ওই রাস্তার পাশে চারিদিকে আর যাবে না। কিন্তু এই চিরকুট এখানে কে দিয়ে গেল? আর সে জানলই বা কি করে যে আমি ওইদিকে গিয়েছিলাম? ঘুমের মাঝে দেখলো এক মেয়ে, তার চোখ দুটো অনেক ডাগর ডগর, চুলগুলো একদম কোমর ছাড়িয়ে হাঁটুতে পড়েছে, মুখটা চুলতে একাকার হয়ে আছে, যার কারণে শুধু চোখ দেখা যাচ্ছে। হঠাৎ করে তাহিদের ঘুম ভেঙে গেল, আর মনে পড়ে গেল সেই স্বপ্নের কথা। তবে এই চোখ আর ওই মেয়ের চোখ একদমই এক দেখতে। সকালবেলা তাওহিদ চলে গেল মোল্লা বাড়িতে। গিয়ে দেখলো কাফনের সাদা কাপড় পরিয়েছে রিহানকে, আর একটু পর তার জানাজা। তাওহিদ এগিয়ে গেল আসলাম মোল্লার দিকে। আসসালামু আলাইকুম। চাচা, আপনি এত ভেঙে পড়বেন না, আমরা সবাই থাকবো আপনার পাশে। আপনি একটু শান্ত হন আর বলুন, আমি শুনলাম আপনার ছেলে নাকি মারা যাওয়ার আগে বলেছিল যে তাকে খুন করবে সে, কিন্তু কে কে আছে যে সবাইকে মারছে? যাই না আমি বাবা, আমি শেষ। আমার ছেলে চলে গেলে আমার আর কেউ রইবে না। আমি যে একা হয়ে গেলাম বাবা, একা হয়ে গেলাম। আমার ছেলের মা তো অনেক আগেই মারা গিয়েছে। একমাত্র ছেলে ছিল ও। আমি ভেবেছিলাম আজ সকালেই ভাইয়ের সাথে ওকে ঢাকা পাঠিয়ে দিব, কিন্তু তা আর হলো কই। শান্ত হন চাচা। আচ্ছা, আপনার ছেলে কিভাবে জানতে পেরেছিল যে তাকেও মারবে সে? এ কেমন কথা বলুন। আচ্ছা, আপনার ছেলে কি কাজ করতো? ও তো কাজ করতোই না, শুধু আমার সাথে ঘুরে ঘুরে জমি জমা দেখতো। আর ও কি যেন একটা কাজ ছিল, কয়েকজন বন্ধু মিলে করতো। কি ধরনের কাজ ছিল? কারা কারা করতো আর কোথায় থেকে করতো? যাই না বাবা, আমি ওই খবর রাখিনি কখনো। আমার কাজগুলো আমি করতাম, ছেলে কাজের খবর আমি রাখবো কি করে? ও হো, কিন্তু রাখা উচিত ছিল আপনার। যাই হোক, আসি এখন। তাওহিদ রিহানের বাড়ি থেকে বের হওয়ার সময় দেখলো কয়েকজন ছেলে দূরে দাঁড়িয়ে থেকে কি যেন সব বলছে, আর মাঝে মাঝে চিৎকার করছে আর বলছে, এখন থেকে আমাদের আরো সাবধানে থাকতে হবে। বলা যায় না কখন কি হয়। এই নিয়ে আমাদের 6 জনকে হারালাম গ্রামে এসে। না, আর থাকা যাবে না এখানে। কিন্তু তাহিদ এসব কথার কিছুই বুঝলো না। কাছে গিয়ে দাঁড়ানোর সাহসও নেই তার। এমনিতেই এর আগে এই গ্রামে কখনো দেখেনি। মাত্র 6 মাস আগে গ্রাম ছেড়ে শহরে গেছে। এই কয় মাস হতে গ্রাম কেমন পরিবর্তন হয়ে গেল। দিনে দুপুরে মানুষ মরে পড়ে থাকছে রাস্তার পাশে। এমন কি হলো সবার মাঝে? সেই সময় দেখতে পেলো একটা ছেলে সাথে ছুরি নিয়ে কোথাও বের হচ্ছে বাড়ি থেকে। এ হলো সেই ছেলে যে কিছুক্ষণ আগে ওই ছেলে গুলির সাথেই ছিল। তাওহিদ ওই ছেলের পিছু নিল, আর ছেলেটা একটা রাস্তা ধরে জঙ্গলের দিকে গেল। একটু যাওয়ার পরে ছেলেটা আর একটা মেয়ের সাথে গেল। গ্রাম ছেড়ে একটু দূরেই একটা পুরনো বাড়ি, আর এই বাড়িটা আসলাম মোল্লারই ছিল। বেশ কয়েক বছর আগে এখানে মোল্লা সাহেব থাকতেন, কিন্তু আশেপাশে আর কোনো বাড়ি না থাকায় উনি গ্রামের মাঝে তার নিজের বিশাল জমিতে বিরাট বাড়ি বানিয়েছে। গ্রামের লোকজনও মোল্লা সাহেবকে ভীষণ ভালোবাসে। তিনি যেমন সবার বিপদে এগিয়ে আসেন, সাহায্যের হাত বাড়িয়ে দেন, তেমনি সকলেই তাকে শ্রদ্ধা করে। গ্রামের মেম্বারও তিনি হয়েছেন এবার। এতে তার তেমন প্রভাব নেই, তিনি সহজ সরলভাবে জীবন কাটান। তার বউ বেশ কয়েক বছর আগে মারা গেছে। কেউ কেউ বলেন তিনিও খুন হয়েছিলেন, কিন্তু তার রহস্য আজও জানা হয়নি।
একদিন বিকালবেলা রিহানের মা আমেনা বেগম নাকি গ্রামের পুকুরে নেমেছিলেন গোসল করতে। তারপর আর তাকে কেউ দেখেনি। 2 দিন পরে নাকি তার লাশ পাওয়া যায়। সে অনেক আগের কথা। তারপর আর মোল্লা সাহেব বিয়ে করেনি। হয়তো তার ছেলের কথা ভেবেই যদি অন্য বউ তার ছেলেকে নিজের ছেলের মতো না দেখে। রিহান তার দাদির হাতে মানুষ হয়। তার দাদিও বছর 3 আগে মারা গেছে। বাড়িতে শুধু রিহান আর আসলাম মোল্লা থাকতেন, আর থাকতেন তার 2 জন কাজের মেয়ে। মাঝে মাঝে রিহানের চাচা চাচি আসতেন, কিন্তু তাওহিদের সাথে কখনো দেখা হয়নি। কিছু সময় পেরিয়ে যায়। এতক্ষণ তাওহিদ বাড়িটার পেছনে ঝোপের ভেতর লুকিয়েছিল। ছেলেটা বেরিয়ে আসে একা, কিন্তু মেয়েটা আর আসে না। ছেলেটা চলে যায়। তাওহিদ বাড়িটার দিকে এগিয়ে যায়, কিন্তু ভয়ে ভয়ে। এবার যেন সে একটু বেশিই করছে। কি দরকার তার এইভাবে খোঁজ নেওয়ার, যেখানে পুলিশ কিছুই করছে না, কিন্তু বারবার এসব আমার সামনে চলে আসছে। তাই আর না ভেবে এগিয়ে গেল, দেখি না কি হয় এখানে। এগোতে এগোতে একদম কাছাকাছি চলে এসেছে। দরজায় হাত রাখা মাত্রই পায়ের দিকে চোখ গেল। তাজা রক্তমাখা জুতার দাগ লেগে আছে, আর দরজার নিচ থেকে অনেক রক্ত বেরিয়ে আসছে বাইরের দিকে। তার মানে কি ওই ছেলেটা ওই মেয়েটাকে মেরে দিয়েছে নাকি? না, আর না ভেবে যে দরজা খুলতে যাবে তখনই পেছন থেকে কেউ মাথায় আঘাত করে দিল, আর মাটিতে লুটিয়ে পড়ে গেল। আস্তে আস্তে চোখ মেলে তাকানোর চেষ্টা করছে তাওহিদ। শুনতে পাচ্ছে মাথার পাশে তার মা আর বোনের কান্নার আওয়াজ। কত কষ্ট হচ্ছে, চোখ মেলে তাকাতে পারছে না। মাথার পাশে তাসলিমা কান্না করছে আর বলছে, ভাইয়া তুই ওঠ, ভাইয়া উঠে দাঁড়া। কে কারা তোর এই অবস্থা করছে বল। আ- আমাকে তুই তাকে শেষ করে দিব। তুই চোখ খুলে তাকা ভাইয়া। মা কাঁদছে। উঠ বাবা উঠ, আমার যে তুই ছাড়া আর একদম ভালো লাগছে না। কারা কারা আমার ছেলেকে মারলো এইভাবে, আমি তাকে শেষ করে দিব। উঠে দাঁড়া তাওহিদ, উঠ বলছি। তাসলিমা আর তাওহিদের মা দেখলেন তাওহিদ চোখ মেলে তাকানোর চেষ্টা করছে, তাই তারা ডক্টরকে ডাক দিল। এসে তাওহিদের অবস্থা দেখলেন আর বললেন, এখন আর চিন্তা নেই, ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আজ বিকেলে বাসায় নিয়ে যেতে পারবেন। বিকেলবেলা তাওহিদ বাড়ি ফিরে আসলো আর এসে তাসলিমাকে বললেন, কিরে, কাল আমি হাসপাতালে গেলাম কি করে? ভাইয়া তুই কাল না গত 7 দিন ছিলি হাসপাতালে। আবু ফিরে আসছে কাল তোকে দেখার জন্য। কি বলিস? আমি 7 দিন ছিলাম হাসপাতালে? আচ্ছা, এখন এখানকার পরিস্থিতি কেমন? এইসব নিয়ে তোকে ভাবতে হবে না, তুই যা, আমি তোর খাবার আনছি। তাওহিদ চলে আসলো নিজের ঘরে। এসে দেখতে পেল টেবিলের উপরে একটা খাম, তার ভেতর চিরকুট। তাই তাওহিদ খামটা খুলতে লাগলো। তাওহিদ খাম হাতে নিয়ে ভাবছে, এই খাম আমার বাড়িতে কে আনে? আর আমাকে সে চিনলই বা কি করে? কে সে যে আমাকে খাম পাঠিয়ে দিচ্ছে? যাই হোক, দেখি কি লিখেছে আমার জন্য। আমি জানি তুমি ওদের কেউ নও। তুমি অনেক ভালো একটা ছেলে। এইসবের মাঝে এসে জড়িয়ে দিও না নিজেকে। জানি না তোমার সুস্থ হতে কতটা সময় লাগবে। তুমি ফিরে যাও এখান থেকে যেখানে ছিলে, আর পারলে তোমার বোনকেও সাথে নিয়ে যেও। যুবতী মেয়েদের বেশি প্রাণের সংকট রয়েছে। এই পুরনো বাড়িতে অনেক মেয়ে আর্তনাদ আর চিৎকার এর প্রমাণ রয়েছে, যার রক্তের দাগ হয়তো তুমি সেই দিন দেখেছিলে। প্লিজ, তাই বলছি, তুমি এসবের মাঝে জড়িয়ে পড়ো না। ওরা কাউকে ছাড়েনি। যারাই এর প্রতিবাদ করতে গেছে তাদেরই মরতে হয়েছে। আমি আর চাই না কোনো নিষ্পাপ মানুষ এই কাজের শিকার হয়। অনেক প্রমাণ আমি পুলিশকে দেখিয়েছিলাম, কিন্তু তারা কোনো পদক্ষেপই নেয় নাই, বরং তাদের কাজে আরও সাহায্য করে দিয়েছে। এরা গ্রামে এক অসহনীয় কাজ করে চলেছিল। অল্প বয়সী মেয়েদের ধরে পাচার করে দিচ্ছে শহরে, আর সেখান থেকে বিদেশে। এইভাবেই তাদের কাজ চলছে। যারাই আটকা পড়ে তাদের হাতে, তাদের বন্দি করে রাখে ওই বাড়িতে, আর পালানোর চেষ্টা করলেই তাকে অত্যাচার শুরু করে, আর শেষ পর্যন্ত তার মৃত্যু। এখনো পর্যন্ত অনেক মেয়েকে ওরা এই 6 মাসে পাচার করে দিয়েছে। সবাই এই গ্রামের পাশে অন্যান্য গ্রামে ছিল, কিন্তু এখন গ্রামের মেয়েদের দিকে চোখ তুলে তাকিয়েছে। যাই হোক, তুমি এসবের মাঝে নিজেকে জড়িও না, দূরে সরে যাও। শুধু নিজের পরিবারের খেয়াল রেখো। ইতি, অচেনা মেয়ে। এ কি? কে সেই মেয়ে যে আমায় সতর্ক করে দিচ্ছে? কিন্তু সতর্ক হবে ভিতুরা, আমি না আগো অচেনা মেয়ে। আমিও এর তীব্র প্রতিবাদ জানাবো, কিন্তু কারা এর সাথে জড়িয়ে আছে আমি তো কিছুই জানি না। শুধু দেখলাম কয়জন কথা বলছে, আর ওই ছেলেটা বেরিয়ে আসলো। কে ছিল? ভাবতে ভাবতে মাথা ধরে যাচ্ছে আমার।
দরজার পাশ থেকে তাসলিমা, কিরে ভাইয়া, আসবো? আয়। এই নে তোর খাবার। আর শোন, বেশি রাত করবি না, খেয়ে ঘুমিয়ে পড়বি। আর এটা কি তোর হাতে? রাখ এখানে, আর খেয়ে নে। খাবো কিভাবে? হাতে তো কাটা দাগ আছে। আচ্ছা, আমার হাতে কাটলো কিভাবে রে? জানি না, শুধু খবর এলো রাস্তার পাশে একটা ছেলে পড়ে আছে। শুনতে না শুনতেই রহিমার খালা এসে বলল, তাসলিমার মা, কোথায় তুমি? তোমার ছেলে রাস্তার পাশে পড়ে আছে। মা তো শুনেই জ্ঞান হারালেন। আমি তাড়াহুড়ো করে তোর কাছে ছুটে গেলাম, আর খালা বসে মার মাথায় পানি ঢালছিলেন। গিয়ে দেখি তুই বেঁচে আছিস। ভাইয়া, সবাই তোকে ধরে একটা ভ্যানে তুলে দিল। আমি আর কাকা মিলে তোকে হাসপাতালে নিয়ে গেলাম। ও, কিন্তু ভাইয়া, তোর কি হয়েছিল? কে বা কারা তোকে মেরেছিল? বাদ দে সব। আমিও দেখিনি কে মেরেছে। পেছন থেকে মেরেছে, তাই দেখতে পারিনি। মা কি করছে রে? মা তো তোর চিন্তায় একেবারে শেষ হয়ে গেছিল। খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়ে শুধু তোর পাশে বসে থেকেছে। জানিস ভাইয়া, মা কিন্তু আমাকে একটুও ভালোবাসে না, শুধু তোকে ভালোবাসে। আব্বুই একটু আমাকে ভালোবাসে। আচ্ছা তাই? আর আমি আমি কি তোকে ভালোবাসি না? বাসিস তো, কিন্তু মা বাসে না। তাই? এখন বক বক না করে খাইয়ে দে তো, প্রচণ্ড খিদে পেয়েছে। নে হা কর। পরের দিন সকালবেলায় তাওহিদের ফোনে কল আসে। কল দিয়েছে তাওহিদের ফ্রেন্ড আকাশ। ও ঢাকাতেই থাকে, এতদিন ওর বাসায়ই ছিল। কাল কলেজ খুলেছে, তাই আজ কল দিয়েছে আসবে কবে। আসবো দোস্ত, কালকে বিকালেই যেতাম, কিন্তু একটা দুর্ঘটনার কারণে যেতে পারিনি। আবার আজকে আব্বু আসবে, তাকে না দেখে কিভাবে যাই বলতো? আরে না, আসতে হবে না। এখনই আমি তোকে কল দিলাম যাতে তুই তাড়াহুড়ো না করে আসিস। কলেজে 3 জন মেয়ের লাশ পাওয়া গেছে। আমাদের একটা ব্যাচের সিনিয়র আপু, তার সাথে আরো 16 জন মেয়ে নিখোঁজ। কলেজে হাঙ্গামা হচ্ছে, তাই কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। ভাইয়া এর খবর নিচ্ছে। থানায় নাকি কয়েকজনকে আটক করে দিয়েছে। ভাইয়ারা যারা কলেজে মারামারি করে, কিন্তু তারা কেউ বলতে পারছে না কিছু। শুধু আমাদের কলেজেই না, আরো অনেক কলেজে মেয়েদের পাশাপাশি ছেলেদের লাশও পাওয়া যাচ্ছে। এতটুকু বলে জিরিয়ে নিল মায়া। এই কাহিনীর শুরুটা হয় 1983 সালে। আর এখন সেই মায়া জেলে বসে অফিসারের কাছে তার জীবনে ঘটে যাওয়া সেই বিগত দিনগুলির মর্মান্তিক ঘটনা বলে যাচ্ছে। সামনে বসে আছে পুলিশ অফিসার তীব্র, পাশে দাঁড়িয়ে আছে তুবা, উনিও পুলিশ। তীব্র বললেন, তারপর কি হলো? তারপর এখন আর বলতে চাচ্ছি না, আমি ভালো লাগছে না। আচ্ছা, আমার মেয়েটা কেমন আছে? ভালোই আছে। ওকে দেখাশোনা করার জন্য পুলিশ আপাতত আছে। তারপর আপনার কিছু হলেই আপনার যে কোনো আত্মীয় নিকট দিয়ে দেওয়া হবে। মায়া অবাক চোখে তুবার দিকে তাকিয়ে বলল, আমার কেউ নেই যার কাছে আমি আমার মেয়েকে রেখে যাব। আর আমার আবার কি হবে? ফাঁসি? পাগলের মতো হেসে হেসে বলছে, আমার ফাঁসিই হবে। আমি আসবো প্রিয়, অতি শীঘ্রই তোমার কাছে আসবো। তীব্র আর কিছু বলল না মায়াকে, চলে গেল মায়ের পেছন থেকে। এই মেয়ে একসাথে 9 জনকে খুন করেছে, আর এর আগেও অনেকগুলি খুন করে দিয়েছে। কিন্তু কেন? এইবার সব জানতে হবে। আর তার স্বামী বা কোথায়? কেউ কেন তার খোঁজে আসছে না? এখানে কি অপূর্ব তার মায়াবী মুখ তার সামনে বসলে আর সেখান থেকে আসতে মন চাইবে না? অথচ তুবা তাকে মারতে মারতে লাল করে দিয়েছে। হ্যাঁ, মায়াকে রিমান্ডে দেওয়া হয়েছে, কিন্তু শান্তভাবে বললেও অনেক সময় কঠিন কাজ সহজ হয়ে যায়। মেয়েটার মুখ থেকে, কপাল থেকে অনেক রক্ত ঝরছে, যা তীব্র দেখতে চাইছে না। খুবই খারাপ লাগছে মায়ের জন্য, কিন্তু সত্যিটা জানতে হবে। কি করে আর কেন খুন করেছে? তার সাথে আর কে ছিল যে তাকে সাহায্য করছে? কে আছে তার সাথে? আর থাকলেও কোথায় সে? এখানে কেন আসছে না? নাকি সেও মারা গেছে অন্যদের হাতে? না, আর ভালো লাগছে না। এখন বাসা যেতে হবে। আম্মু বারবার ফোন দিচ্ছে। তুবা আমার ছোট বোন, ওকে সাথে নিয়ে বাসায় যেতে হবে। একটি পাত্র আজ ওকে দেখতে আসবে, তাই আর দেরি করলাম না। থানায় বলে আসলাম, মায়াকে খাবার দিও আর পাহারা দিও, শরীরটা ভালো নেই ওর। বাসায় ফিরেই দেখলাম আম্মু আব্বু ডোমডোমে বসে আছে। আমরা আসতেই আম্মু তুবাকে নিয়ে চলে গেল, আর আমি ফ্রেশ হতে চলে গেলাম। একটু পরে ছেলেপক্ষ দেখতে এসলো। ছেলে একজন ডক্টর, ঢাকা সিটি হাসপাতালে কর্মরত। একদিন একটা কেস নিয়ে তুবা ওই হাসপাতালে যায়, আর তখনই তুবাকে দেখে পছন্দ করে আফসান। আর গিয়ে ওরা আম্মু আব্বুকে জানায়, আর তারা আজকে দেখতে এসেছে। দেখা শেষ করে ওনারা জানায় তাদের তুবাকে খুবই পছন্দ হয়েছে। এখন শুধু তুবার মতামত দেওয়া দরকার। আম্মু আমাকে উপর পাঠিয়ে তুবা কি জানাতে চায়। আমি গিয়ে ওকে জিজ্ঞেস করি, আর ও জানায় তোদের যা ভালো মনে হয় তাই কর, আমি রাজি। নিচে গিয়ে আব্বুকে বললাম, সামনের সপ্তাহে তুবার বিয়ের দিন দেওয়া হয়েছে,
পরের দিন সকালে থানায় গিয়ে আগে মেয়েটাকে দেখতে গেলাম। আপনি এসেছেন? এসেছি। তারপর বলুন, কেমন লাগছে এখন? আর কেমন লাগবে বলুন, শুনবেন না? তারপর কি হয়েছিল তাওহিদের? শুনবো, বলুন কি হয়েছিল তার। তাওহিদ পরের দিন সকালে চলে গেল সেই রাস্তার পাশে জঙ্গলের দিকে, আর ভেতরেও গেল। কিছুদিন যাওয়ার পরে খেয়াল করলো একটা গাছের সাথে অনেক রক্তে দাগ লেগে আছে। তারপরে দেখলো কিছু দূর একটা মেয়ে বসে আছে। আস্তে আস্তে তার পেছনে গিয়ে দাঁড়ালো, আর মেয়েটি তার টের পাওয়া মাত্র পেছন ফিরে তাকালো। তাওহিদ দেখতে পেল তার সামনে এক অপরূপ সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো ডাগর ডগর, আর গায়ের রং শ্যামলা বর্ণের। মাথার চুলগুলি মুখের দিকটা ঢেকে রেখেছে, আর চুলগুলিও কোমর ছাড়িয়ে হাঁটুতে পড়েছে। কিছুক্ষণ অপলক চোখে তাকিয়ে থাকার পর মেয়েটাই জিজ্ঞেস করলো, কি ভাবছেন এভাবে তাকিয়ে? না মানে তুমি কে, আর এখানেই বা কি করছো? তাওহিদ মেয়েটিকে জিজ্ঞেস করলো, তুমি কে? মায়া, আমি মায়া। এখানে কেন এসেছেন? আপনি কেন এসেছেন এখানে? প্রমাণ খুঁজতে এসেছি। আর আপনি? যদি বলি আমিও প্রমাণ খুঁজতেই এসেছি। কিসের প্রমাণ খুঁজতে এসেছেন এখানে? সে অনেক কথা, যারা মারা গেছে তাদের প্রমাণ খুঁজতে এসেছি। এমন কি আছে এখানে যে সবাই লাশ হয়ে যাচ্ছে? আচ্ছা বলুন তো, আপনি এখানে কেন আসলেন? এখানে যে আসছে সে মারা যাচ্ছে। এসবে আমি ভয় পাই না। যাই হোক, আপনি আমার থেকে কিছু লুকানোর চেষ্টা করছেন। প্লিজ আমাকে বিশ্বাস করুন আর সত্য কথা খুলে বলুন। আপনাকে দেখে আমার তাই মনে হচ্ছে যে আপনাকে বিশ্বাস করা যায়। তাহলে বলুন, সব বলে দিলে আপনি আমাকে সাহায্য করবেন? নিশ্চয়ই। অনেকদিন আগে আমি, আমার মা আর ভাই আনন্দপুরের পাশের গ্রামে থাকতাম। ভাইয়া কাজ করতো, আমাদের বিশাল একটা পুকুর ছিল, আর সেখানে মাছের ব্যবসা করতেন। আমি আনন্দপুরে স্কুলে পড়তাম, একা দূরে আসতে পারতাম না, ভয় হতো। তাই মা আমাকে নিয়ে যেত, আর ভাই বিকালে এসে নিয়ে যেত। একদিন বিকালে আমি আর ভাইয়া বাড়ি ফিরছিলাম, তখন সামনে কয়েকজন ছেলে মিলে আমাদের সামনে একটা মেয়েকে জোর করে বেঁধে নিয়ে যাচ্ছিল। ভাইয়া ছেলেগুলোর দিকে এগিয়ে গেল আর জিজ্ঞেস করলো ওনাকে এভাবে বেঁধে নিয়ে যাচ্ছেন কেন। কিন্তু ওনারা ভাইয়ার কথা জবাব না দিয়েই ভাইয়াকে মারধর শুরু করে আর বলে যে, আমরা যে মেয়েটাকে নিয়ে যাচ্ছি এই কথা তুই কাউকে বলবি না, না হলে তোর সাথের মেয়েরও একই অবস্থা হবে। মেয়েটাকে মারতে মারতে তারা নিয়ে চলে গেল। গলার ওড়না দিয়ে গলা পেঁচিয়ে টেনে নিয়ে চলে গেল। এরপর ভাইয়া গ্রামের মেম্বারকে এই কথা বলেন। মেম্বার বলেন, তুমি কি মেয়েটাকে চেনো? কিন্তু আমরা মেয়েটাকে চিনতাম না, তাই মেম্বার এই বিষয় নিয়ে আলোচনা করলেন না। একটু পর গ্রামের একজন লোক তার মেয়ে হারানোর দাবি নিয়ে মেম্বারের কাছে আসে। মেম্বার বলেন খুঁজে বের করে দিবেন, কিন্তু তিনি কিছুই করেননি। সেই দিন ভাইয়া মেয়েটাকে খুঁজতে বের হয়, কিন্তু আর বাড়ি ফেরেনি। পরের দিন ভাইয়ার লাশ পাওয়া যায়। ভাইয়া হারানোর পরে আমাদের কি অবস্থা হয়েছিল আপনাকে বোঝাতে পারবো না। কয়েকদিন পর সেই মেয়েটা ফিরে আসে আর আমাদের বাড়িতে আসে। এসে বলে যে যেদিন ভাইয়ার লাশ পাওয়া যায় তার আগের দিন ভাইয়া ওই মেয়েটার খোঁজ পেয়েছিল, আর ওই ছেলেগুলোর আস্তানাও পেয়েছিল। ভাইয়া জানতে পেরেছিল ওরা মেয়েদের জোর করে বেঁধে নিয়ে গিয়ে বিদেশে চালান করে দেয়, তাই ওরা সবাই মিলে ভাইয়াকে মেরে ফেলে দিয়েছে। আমি ওনার কথা শুনে সেদিন মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। তার কয়েকদিন পরে আমি আমাদের স্কুলের সামনে ছেলেগুলোকে আবার দেখতে পাই, আর ওদের পিছনে পিছনে যাই আর দেখার চেষ্টা করি যে ওরা কোথায় যায়। সামনে এগিয়ে দেখি ওরা ওই জঙ্গলের দিকে এসেছে আর এখানে কিছু নিয়ে আলোচনা করছে, আর আমাকে দেখতে পায় তারা। আমার সাথে অনেক ধস্তাধস্তির পর্যায়ে নিয়ে আসে। তখন হাতের কাছে আমি একটা ছুরি পাই, আর সেই ছুরি দিয়ে সামনে থাকা একটা ছেলেকে মেরে দিই। সাথে সাথে রক্ত ঝরিয়ে পড়ে আর ছেলেটা মারা যায়। আমি আর মা সেই দিন ভয়ে মামার বাড়িতে চলে আসি। মামা আর মামিকে মা আর আমি কিছুই বলিনি। আমার মামার একমাত্র মেয়ে সায়নী। সায়নীকে দেখতে এসে ছেলেপক্ষের পছন্দ হয়েছিল অনেক আগেই। তারপর দিন ঘনিয়ে আসে বিয়ের। সায়নীর নানু বাড়ি থেকেও সকলেই চলে আসে, আর আমার
অন্য সব মামারাও আসে। বিয়ের দিন সকালে জানতে পারি আমি যাকে মেরেছিলাম তারা আমাকে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। আমি আরও ভয় পেয়ে যাই আর বাড়ি থেকে বের হইনি। দুপুরে সায়নীকে গোসল করে আনা হলো। সারা বাড়িতে বিয়ের আমেজ লেগে গেছে। বিকাল হতেই ওই বাড়ির সবাই আসলো। বিয়েটা হচ্ছে আমাদের গ্রামের সেই মেম্বারের ছেলের সাথে। আমার বোন সায়নী দেখতে অনেক সুন্দর আর মেধাও অনেক। ও সেবার কলেজে ভর্তি হয়েছিল। তাদের মাঝে ছিল একটা বুড়ো লোক যে সবাইকে বলছিল, এই মেয়ের ওই মেয়ে বোন হয়, সবাইকে খেয়াল রেখো, মেয়েটা নিশ্চয় আসবে এখানে। আমি একটি ওড়না দিয়ে মুখ ঢেকে রাখি। সেই দিন কেউ আর আমাকে চিনতে পারেনি। সায়নীকে নিয়ে চলে যাবে তারা। সেই মুহূর্তে আমি আমার মায়ের গলার তীব্র আর্তনাদ পাই, যা শুনে আমি দৌড়ে বের হই পুকুরের দিকে। কেউ আমার মাকে পেট বরাবর ছুরির কোপ বসিয়ে দিয়েছে। আমি হাজার চেষ্টা করেও মাকে বাঁচানোর, কিন্তু সেই দিন বাঁচাতে পারিনি। আমি দেখলাম কেউ আমাদের মাঝ থেকে দৌড়ে চলে গেল। আমি তার মুখ দেখে চিন্তায় পড়ে যাই। এখন কি করব আমি? মামাদের কাছে ছুটে গিয়ে দেখি সায়নীকে বিদায় দিচ্ছে। সবাই কাঁদছে। মেয়ে চলে যাচ্ছে বাড়ি থেকে। ওরা গরুর গাড়িতে করে চলে গেল। আমি এসে সবাইকে খবর দিলাম মাকে কেউ মেরে দিয়েছে। এই কথা শোনা মাত্রই সবাই মিলে মার কাছে গেল। মায়ের মৃত্যুতে আমি ভীষণ ভেঙে পড়ে যাই। মামিও আমাকে বোঝাতো, সবাইকে একদিন চলে যেতে হবে মা। তোমার মা নেই তো কি হয়েছে, আমি আছি না। আমি তোমাকে আমার মেয়ের মতো মনে করি, তুমি আর কেঁদো না। কিন্তু নিজের মাকে কি এভাবে বলা যায়? আমি প্রতিজ্ঞা করি এক এক করে সবাইকে মেরে ফেলবো, যাদের কারণে আমি ভাইকে হারিয়েছি, আমার মাকে হারিয়েছি। কাউকে ছাড়বো না। তাই এই জঙ্গলে এসেছি। তাওহিদ বলল, তার মানে এই কয়দিনে তুমি এদের সবাইকে মেরেছো? না, আমি মারিনি, অন্য কেউ মেরেছে। কিন্তু কে আর কেন মারছে বুঝতে পারছি না। আমি শুধু ওই দুজনকে মেরেছিলাম। দুজন? তুমি না বললে শুধু একটা ছেলেকে মেরেছো? আর কাকে মেরেছো? ওই যে ওই বুড়ো লোকটা মেরেছিলাম গত 8 দিন আগে, যার লাশ পাওয়া গিয়েছিল। আর অন্য 5 জনকে আমি মারিনি। ও আচ্ছা, তুমি কি কাউকে কোনো চিরকুট লিখেছিলে? কই না তো। তাওহিদ পকেটে থাকা সে নূপুর বের করে দেখায়। এটা কি তোমার? আমারই তো এটা। আপনি কোথায় পেলেন? এখানেই। তার মানে তুমি এর আগেও এখানে এসেছিলে? কথা শেষ করে তাওহিদ মায়াকে বলল, চল এখান থেকে। কোথায় যাব আমি? আমার যে আর যাওয়ার জায়গা নেই। কেন? তোমার মামার বাড়িতে। ওখানে আর যাওয়া যাবে না। কেউ মামাকে বলে দিয়েছে যে আমি তাদের একটা লোককে মেরেছি, তাই মামা আমাকে বের করে দিয়েছে। আর আমি এখন জেল পালাতক। কেন? তোমাকে জেলেও দেওয়া হয়েছিল? তাই তো এখন মুখ ঢেকে চলাফেরা করতে হয়। ও আচ্ছা, তাহলে চলুন আমার বাড়িতে। নাকি যাবেন না? যাব, কিন্তু যদি কিছু ঝামেলা হয় আবার তখন। আমি চাই না আপনি আমার কারণে কোনো ঝামেলায় পড়ুন। কিছুই হবে না, তুমি চলো। এই দেখ, একবার তোমাকে আপনি করে বলছি, আবার তুমি করে বলছি। কি করে বলবো? তুমি করে বলবেন আমায়, কেমন? তুমি করেই বলবো। তাহলে চলো এখন। তাওহিদ মেয়েটাকে নিয়ে বাড়ি ফিরল। তাওহিদের মা আর তাসলিমা দেখলো তাওহিদ একটা মেয়েকে নিয়ে আসছে। তখন তাসলিমার মা অবাক চোখে মেয়েটার দিকে তাকালো। তাওহিদের মা আর তাসলিমা বারান্দা থেকে তাওহিদকে দেখে অবাক চোখে তাকিয়ে রইলেন। তাওহিদ শুধু একা আসেনি, সাথে একটা মেয়েকে নিয়ে আসছে। তাওহিদ কাছে এসে মা আর বোনের সামনে দাঁড়িয়ে আছে। তাওহিদের বাবা এসেছে বিদেশ থেকে, আর এসে বলে দিয়েছে এখন আর তারা এই গ্রামে থাকবে না। ঘর সব তালা দিয়ে ঢাকার যে বাড়িটা নতুন কিনেছে সেখানে থাকবে। গ্রামের পরিস্থিতি ভালো না, এখানে থাকা এখন নিরাপদ না। তাওহিদের মা আকলিমা আর বোন তাসলিমা মেয়েটার রূপ দেখে আকর্ষিত হলেন। তাওহিদের সাথে খুব মানাবে। মা, ওর নাম মায়া। ওর কেউ নেই, রাস্তায় বসে কাজ ছিল, তাই ওকে নিয়ে এসেছি। খুব ভালো করেছিস বাবা। আচ্ছা, তুমি এর আগে কোথায় থাকতে মা? পাশের গ্রামে। পাশের গ্রামে? কার মেয়ে তুমি? মোহিনীর মেয়ে আমি। আমার বাবা ছোটবেলা থাকতেই উনি মারা যায়।
আর ভাই আর মা কিছুদিন আগে মারা গেছে। এখন আমি খুব একা। তুমি একা কই মা, আমরা সবাই আছি তোমার সাথে। আজ থেকে তুমিও আমার মেয়ে, আমার 2 মেয়ে। রাতে তাওহিদের বাবা বাজার থেকে ঘুরে আসলেন আর তখন যা হয়েছে সব শুনলেন। শোনো তাওহিদের বাবা, আমার তো মেয়েটাকে খুব ভালো লেগেছে। এখন শুধু তোমার পছন্দের বাকি। দেখে বলো আমায়। আর তাওহিদকে আমি যতটা চিনি, আমার ছেলে আমার পছন্দকে কখনো না করতেই পারবে না। কিন্তু ওই মেয়েটা কি মানবে? জানি না। ঠিক আছে, তাহলে এত তাড়াতাড়ি এসব কথা না বলেই ভালো হবে। তাসলিমা, তুই মায়ের সাথে এক ঘরেই থাকবি, কেমন? মা। রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েছে। পরের দিন সকালে খবর শোনা গেল মোল্লা সাহেবকেও কেউ মেরে ফেলেছে, আর তার সাথে সাথে সেই খুনি লিখে দিয়ে গেছে, আমি আমার প্রতিশোধ নিতে চেয়েছিলাম আর তা পূরণ করে দিলাম। এখন থেকে যারা এই কাজের সাথে জড়িত ছিল তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা নিশ্চয়ই জানো আমি কি কাজের কথা বলেছি। তোমরা ভালো হয়ে যাও আর সঠিক পথে ফিরে আসো। কেউ বুঝতে পারলো না যে কে মেরেছে এই লোককে, কিন্তু তাহিদ আন্দাজ করলো মায়ে করেছে এসব কাজ। মায়াকে জিজ্ঞেস করলে ও বলবে, তার থেকে তাসলিমাকে জিজ্ঞেস করতে হবে যে রাতে মায়া বের হয়েছিল কিনা। পরে তাহিদ তাসলিমা থেকে সবকিছু শুনে নিয়ে সঠিকভাবে বিশ্লেষণ করে যে মায়াই খুন করেছে, কারণ তাসলিমার কথা অনুযায়ী রাতে মায়া কোথাও বের হয়েছিল। তার কয়েকদিন পরে তাহিদ সহ বাড়ির সকলে গ্রাম ছেড়ে শহরে চলে আসে, আর মায়া তাসলিমার সাথে পড়াশোনা শুরু করে দেয়। তাওহিদের কলেজের হারিয়ে যাওয়া কোনো মেয়ে আর ফিরে আসেনি। তাদের পুলিশ অনেক খুঁজেছে কিন্তু পায়নি। এর মাঝে আর তেমন কিছু হয়নি, তাই কলেজ খুলে দেওয়া হয়েছে। 1 বছর এভাবে ভালোভাবে পার হয়ে যায়। এবছর তাসলিমা আর মায়া ভর্তি হয়েছে কলেজে। কলেজে প্রথম দিন এসেই সবাই মায়ের রূপে পাগল হয়ে যায়। মায়ের গায়ের রং একদম ফর্সা, চোখ দুটো ডাগর ডোগর, আর মাথার চুল একদম হাঁটুর নিচ পর্যন্ত নামা। কলেজ থেকে বাসায় ফিরে তাওহিদ মায়াকে ডাকে, মায়া, তুমি কাল থেকে মুখ ঢেকে কলেজে যাবে। কিন্তু কেন? আমি চাই না সবাই তোমার দিকে তাকিয়ে থাকুক, আমার রাগ হয়। কেন? জানি না। ভালো, মা ডাকছে, খেয়ে আসতে বলল। তাসলিমা কোথায়? মায়ের সাথে কাজ করছে। ও। আসুন খেয়ে নেবেন। তোমাকে একটা কথা বলতে চাই, উত্তর দিতে পারবে? করুন। তুমি সেদিন কেন মেরেছিলে মোল্লা সাহেবকে? কারণ তার মৃত্যু দরকার ছিল। এইসব নিয়ে আর বলতে চাই না। তার কারণেই সবাই মেয়েদেরকে ধরে নিয়ে আসতো। উনি ছিলেন সবার বড় শয়তান। ওপরে ভালো সাজার চেষ্টা করে, কিন্তু আসলে তিনি সমাজ জাতির জন্যে অভিশাপ। বুঝলাম, কিন্তু তোমার কি মনে হয় যে গ্রামের মানুষ এখন নিরাপদে আছে? আছে, তা না হলে আমি খবর পেতাম। আমায় যেতে বলতেন। কে যেতে বলতেন? সে বলতেন কেউ, চলো নিচে, এখন খাবেন। পরের দিন সকালে কলেজে গেলাম আমি আর তাসলিমা। সেখান থেকে ফিরে এসে শুনলাম তাসলিমাকে দেখতে আসবে। আমি নিজের হাতে সাজালাম। ছেলের আব্বু বললেন, মেয়ে আমাদের খুবই ভালো লেগেছে, এখন আপনাদের যা ভালো মনে হয় করুন আর বলুন। ওনারা চলে গেলেন। রাতে আঙ্কেল আসলে সব কথা বলে নিলেন। সামনে রবিবারের দিন বিয়ে ঠিক করা হলো। গ্রাম থেকে অনেক আত্মীয়রা আসলো। সারা বাসা সাজানো হয়েছে। বিয়ের দিন সকালে গায়ে হলুদের আয়োজন করা হয়েছে। ছেলের বাসা দূরে হওয়ায় তারা আর আসেনি, সোজা বিয়ে করতে আসবে। হলুদ লাগানোর সময় আমি আর তাওহিদ একসাথে গেলাম, আর তাওহিদ আমার কানে কানে বলল, মায়া, তুমি কি আমার বউ হবে? মায়া কিছু বলতে পারেনি লজ্জায়, কিন্তু মায়া মনে মনে তাওহিদকে অনেক ভালোবেসে ফেলেছে। গায়ে হলুদ শেষ করে সবাই তাসলিমাকে বিয়ের জন্য গোসল করালো। এরপরে ছেলের বাড়ি থেকে আনা শাড়ি পরিয়ে গহনা লাগিয়ে কাজী সাহেব বিয়ে পড়ালেন। ছেলের নাম মাহিন। এবার পড়াশোনা শেষ করে তার বাবার বিজনেস দেখাশোনা করছে। খাওয়া শেষ করে তাসলিমাকে ওনারা নিয়ে গেলেন। ভালোভাবে বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। 1 মাস পর তাসলিমা বিয়ের 1 মাস চলে গেল। এর মাঝে আর গ্রামে যাওয়াও হয়নি, আর কোনো খোঁজও নেওয়া হয়নি। আসলাম মোল্লার খুন হওয়াতে সকলেই খোঁজ নিচ্ছে কে মারলেন তাকে, কিন্তু মিলছে না কিছুই। পুলিশ আগের মৃত্যুতেও এত খোঁজ নেয়নি, কিন্তু মোল্লার খুন হওয়াতে শহরের মেয়ে পাচারকারীরা উঠে পড়ে লেগেছে। কে মারলো তাদের লোকজনকে? লাশের পাশে যে একটা চিরকুট পাওয়া গিয়েছিল, সেটা কার হাতের লেখা এখনো পরিষ্কার হয়নি।
এদিকে তাসলিমার মা ভাবছে এইবার তাওহিদ আর মায়ার বিয়েটা দিলে কেমন হয়। অনেকদিন তো হলো, মেয়েটার সাথে কথা বলতে হবে। তাওহিদের বাবা আরমান সাহেব রাতে মায়ার রুমের সামনে গিয়ে ডাকলেন। মায়া মা, আসবো? জি আঙ্কেল, আসুন। আসলে মায়া মা, আমি তোমার সাথে একটা বিশেষ কিছু নিয়ে কথা বলতে এসেছি। তুমি তো জানো আমি আমার ছেলে মেয়েদের থেকে তোমাকে কখনো আলাদা নজরে দেখিনি। তোমার আগে পরিচয় কি তাও আমি জানি না। তুমি কার মেয়ে, কি তোমার বংশ পরিচয়, এর থেকেও বড় কথা, আমি এখন তোমাকে মেয়ের মতো ভালোবাসি। আমি তোমার সাথে এমন কিছু করব না যাতে তোমার মতামত থাকবে না। আমি বলতে চাইছি আমার তাওহিদের সাথে তোমার বিয়ের কথা। তুমি ভেবে দেখো কি করবে তুমি। আমি তোমার উপর জোর করছি না, তুমি না চাইলেই বিয়ে হবে না। আমি আপনাকে সঠিক সিদ্ধান্ত জানানোর আগে একবার আপনার ছেলের সাথে কথা বলে নিতে চাই আঙ্কেল। ঠিক আছে মা, এবার তাহলে আমি আসি। সকালে জানলার বাইরে বাগান থেকে হাওয়া আর পাখির কিচিরমিচির শব্দ শুনে ঘুম ভেঙে গেল তাওহিদের। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে সোফায় বসে টিভি দেখছিল, তখন মায়া এসে পাশে বসে। আমি আপনাকে কিছু বলতে চাই। জি বলো। আপনার বাবা চাইছে আমার সাথে আপনার বিয়ে দিতে। এতে আপনার কি মনে হয়? আপনি কি আমাকে বিয়ে করতে পারবেন? কেন? তুমি আগে বলো, আমাকে কি তুমি বিয়ে করে নিতে পারবে? দেখুন, আমি একজন কিলার, অনেকজনকে খুন করে দিয়েছি। আপনি কি আমার মতো একজন খুনি মেয়েকে বিয়ে করতে পারবেন বলুন? তুমি তো ভুল কিছু করোনি, তুমি শুধু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছো। যা পুলিশ আইন কিছু করেনি তুমি তা করে দেখিয়েছো। মায়া, তুমি একজন সাহসী মেয়ে। তোমার মতো একজন বউ পাওয়া সবার কপালে থাকে না। তুমি যদি মনে করো আমি তোমাকে ভালোবাসি, তাহলে ভুল কিছু মনে করোনি। আমি সত্যি তোমাকে ভালোবাসি। যেদিন তোমার নুপুর পেয়েছিলাম, ওড়নার আড়ালে তোমার এই ডাগর চোখ দেখেছিলাম, সেই দিন থেকেই আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। এখন তুমি যা ইচ্ছে করতে পারো। তোমার যদি মনে হয় আমাকে তুমি বিয়ে করতে পারবে, তাহলে মাকে বলে দিতে পারো আমি আসছি। তাওহিদ চলে গেছে বাইরে। তার আর ভালো লাগছে না। মায়া কি ওকে বিয়ে করতে রাজি হবে? সারাদিন আর বাসায় আসেনি, রাতে এসে খাবার খেয়ে রুমে গেছে। তাসলিমা বসে আছে তাওহিদের বিছানার পাশে। ভাইয়া, কেমন আছিস? তুই কখন এলি? একবার তো কল করে বলতি আমায়, আমি তাড়াতাড়ি ফিরতাম। ভালো আছি, তুই কেমন আছিস? আর ওই বাড়ির সবাই কেমন আছে? ভালো। মায়া আপু আর তোর বিয়ের কথা শুনে আমি তাড়াতাড়ি চলে আসলাম। বিয়ে মানে মায়া কি রাজি হয়েছে? ভাইয়া, কালই বিয়ের দিন তারিখ ঠিক করা হয়েছে। তুই সারাদিন বাড়িতে ছিলি না, তাই জানিস না। মায়া আপু আর মা গেছে মেয়েদের মার্কেট করতে। তুই আর আমি কাল সকালে গিয়ে সব নিয়ে আসবো। রাতে আর তাওহিদ মায়ের সাথে কথা বলতে যায়নি। পরের দিন সকালতে তাসলিমার ডাকে ঘুম ভাঙে মায়ার। মায়া উঠে ফ্রেশ হয়ে বসে আছে। আজ ভীষণ মায়ের কথা মনে পড়ছে। ভাইয়া আমাকে নিয়ে কত স্বপ্ন দেখতেন। আমার মা আজ আমার পাশে নেই। পৃথিবীটাকে বড় শূন্য মনে হয়। কিন্তু তাওহিদের মাকে পেয়ে আমার মায়ের কথা আমি ভোলার চেষ্টা করি। নিজের মাকে কি কখনো ভোলা যায়? কিরে মায়া, চল, তোকে সবাই ডাকছে। পেছনে ফিরে দেখে আকলিমা তাকে ডাকছে। মায়া নিচে গেলে অনেকে এসেছে আজ বাড়িতে। কোথাও জায়গা নেই যে একা একা বসবে। মায়া গিয়ে তাহিদের পাশের চেয়ারে বসেছে। খেতে খেতে অনেক কথা হলো সবার। বিকেলে মায়াকে আর তাহিদকে বিয়ের জন্য বরকনে সাজানো হয়েছে। এক বাড়িতেই বিয়ে হয়ে গেল দুজনের। 2 বছর কেটে গেছে। আজ মায়ার মেয়ের প্রথম জন্মদিন। ওর নাম রাখা হয়েছে তাহুমুন। দেখতে মায়ের মতোই সুন্দর হয়েছে। তাসলিমার ছেলে হয়েছে, ওর নাম রাহাত। ওরাও এসেছে আজ। কিছুক্ষণের মধ্যে কেক কাটা হবে। এদিকে তাহুমুন সেই তার দাদির সাথে উপরে গেছে আর আসছে না, তাই দেরি হবে ভেবে মায়া উপরের দিকে গেল। তাহিদ তার অফিসের সবার সাথে বসে আছে। তাসলিমা তার ছেলেকে নিয়ে খাবার খাওয়াচ্ছে। মায়া উপরে উঠে দেখে তাহমিন বসে বসে কাঁদছে আর আকলিমা নিচে পড়ে আছে। কাছে গিয়ে ডাকলো কিন্তু কোনো শব্দ পেল না। মায়ার মাথায় আকাশ ভেঙে পড়েছে। মনে হয় আশেপাশে লাল রক্তের কণা ছড়িয়ে আছে। মায়া এই দৃশ্য দেখে মাথা ঘুরে পড়ে গেল। তাহমিন আরো জোরে চিৎকার করে ওঠে। এতে সবাই নিচ থেকে ওপরে আসে। তারপর যা হয়েছে তা দেখে সকলেই ভেঙে পড়ে আর মায়াকে তাড়াতাড়ি পানি দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করে চলেছে। এদিকে তাসলিমা তার মৃত মায়ের পাশে পড়ে কাঁদছে। তাওহিদ বুঝতে পারছে না তার মাকে কে মারলো, নাকি মায়াই মেরেছে। মায়াকে তাওহিদ সন্দেহ করছে। মায়া কি তার মাকে মেরে ফেলেছে? এখানে আর আসবে কে যে মাকে মারতে যাবে?
একমাত্র মায়া এসেছিল এখানে, আর মায়া যদি মাকে খুন করে তাহলে ও কেন পড়েছিল? আর মাকে মারবেই বা কেন? মায়া তো মাকে খুব ভালোবাসতো, আর মাও মায়াকে মেয়ের মতো মনে করতেন। না, আর কিছু ভাবতে পারছি না আমি। শেষে তাওহীদ আমাকে মায়ের খুনি মনে করলো। আমি মায়ের মাটি হওয়া পর্যন্ত খুব কেঁদেছি, কিন্তু কেউ আমাকে মায়ের মুখ শেষবারের মতো দেখতে দেয়নি। আমি হারিয়ে ফেললাম সেই মানুষকে যাকে আমার মায়ের মতো ভালোবেসেছিলাম, যিনি আমাকে নিজের মেয়ের আদর দিতেন। জানি না কেন আমাকে সবাই খুনি ভাবছে। 2 দিন মায়ের মৃত্যুর কারণে বাড়িতে শোকের ছায়া ছিল। এই 2 দিনে আলাদা করে তাওহীদের সাথে আর কথা হয়নি। তাসলিমা জিজ্ঞেস করেছিল আমাকে, ভাবি তুমি কি মায়ের লাইফ দেখেছিলে? আর কাউকে দেখোনি তুমি? বলনি ভাবি আমার মাকে মারতে পারে? সেখানে এই বাসায় কেউ আর উপরে আসেননি। আমি জবাবে কিছু বলিনি, শুধু শুনেছিলাম। তাহমুনকে নিয়ে সেই সময় তাওহীদ আসে রুমে, তাসলিমা চলে যায়। তাওহীদ এসে আমাকে কিছু কঠিন প্রশ্নের তীর ছুঁড়ে দেয়। তুমি কি আমার মাকে মেরেছো? এ কেমন কথা? বলতে পারলে তুমি আমাকে? আমি তো মাকে কখনো আলাদা করে ভাবিনি, সব সময় নিজের মায়ের মতো দেখেছি। আর আমি কেন মারতে যাব মাকে? উনি তো আমাকে খুব ভালোবাসতেন, আমি কেন মারবো বলো? তাহলে মাকে কে মারলেন? একদম ছুরি দিয়ে আঘাত করে দিয়েছে। আর ওখানে মায়া তুমি ছাড়া আর কেউ ছিল না, তাহলে মা কি ইচ্ছে করে নিজে নিজে ছুরি বসিয়ে দিয়েছে? না, কেউ তো নিশ্চয়ই আছে যে মাকে খুন করে দিয়েছে। মায়া, আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু আমি ভাবতে পারছি না যে আমার মাকে কে মারলো। জানি না, আমিও কিছু বুঝতে পারছি না। সেই দিন মায়ের লাশ দেখে আমার মাথাটা ঘুরছিল। কেউ এসে পিছনে আমার মাথায় আঘাত করে দিল। আমি আর কিছু মনে করতে পারছি না। কি? কেউ তোমায় আঘাত করেছিল? আর তা তুমি এখন বলছো? খেয়াল ছিল না আমার তোমাকে বলার। তবে কেউ ছিল ওখানে, আমি তাকে দেখতে পাইনি, কিন্তু তার হাতের কিছু আমি খামচে ধরেছিলাম। হয়তো ওখানে পড়ে থাকবে। পুলিশ এসে খোঁজার সময় তো তারা কিছুই পায়নি। চলো আমরা গিয়ে দেখি কিছু পাই কিনা। ওপরে এসে দেখে তার মায়ের লাশ যেখানে ছিল তার বেশ কিছু দূরে শার্টের একটা বাটন পড়ে আছে। হঠাৎ তাওহীদের খেয়াল হয় এই বাটনটা তো তাসলিমার স্বামীর গায়ের শার্টে ছিল। ও তো এখানে আসতেই পারে মায়ের মৃত্যুর পর, আর তখনই হয়তো বাটন ছিঁড়ে পড়ে গেছে। মায়া নিচে সিঁড়ির কাছে একটা ঘড়ি পেল, আর তা তাওহীদকে দেখালো। ঘড়িটা তাওহীদ দেখে চিন্তায় পড়ে গেল, এসব কি হচ্ছে কি? না, তাসলিমার স্বামী যদি এখানে এসে মাকে মারতে পারে তাহলে কেন মারবে? তাসলিমার সাথে তো কিছু নিয়ে ঝগড়া বিবাদ হলে আমাদের বলতো তাসলিমা। এদিকে আজ তোমার বিয়ে। তীব্র সারাদিন কাল অফিসে ছিল, মায়ার বয়ান শুনছিল। বিকালে আব্বু কল করে বললেন বিয়েটা কালই করাতে, সামনের সপ্তাহে নাকি জামাইকে আমেরিকা যেতে হবে। তাই সবাই চাইছে বউ ঘরে এনে তারপর রাফসান আমেরিকা যাবে। তাই মায়ার সম্পূর্ণ কথা না শুনেই চলে আসলাম। তুবাকে থানা থেকে 4 দিনের ছুটি দেওয়া হয়েছে, আর আমাকে মাত্র 2 দিন। আমি আর তুবা ছিলাম 2 বছরের ছোট বড়। তুবারই জব আগে হয়েছিল, আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম, আর হঠাৎই আমিও পুলিশে জব বেছে নিই, আর হয়েও যায়। দুজনেই 2 থানাতে ছিলাম, কিন্তু কিছুদিন আগে আমি এই থানাতে আসি মায়ের কেস নিয়ে। কেননা মায়া ছিল আনন্দপুরের, আর আমিও আনন্দপুরেই ছিলাম। একদিন সকালে একটা মেয়ে আসে, আর এসে আমার সামনের চেয়ারে বসে পড়ে। তার বুকেই ছিল একটি সুন্দরী কন্যা। আমি তার আম্মুকে বললাম, আপনার নাম? মায়া। কেন এসেছেন থানায়? অভিযোগ লিখতে। কার নামে? এক মেয়ের নামে। কি নাম? মায়া। মানে আমি আমার নামেই লিখতে এসেছি। কি বলছেন? কি বুঝতে পারছি না, আমায় সব খুলে বলুন। আপনি খাতা খুলে লিখতে শুরু করুন। প্রথমে গ্রামের সেই খুনের বর্ণনা দিল, আর তারপরে বলল, লিখুন, একসাথে আমি একই ছুরি দিয়ে 5 জনকে মেরে দিয়েছি। এই কথা শোনা মাত্র আমি বসা থেকে দাঁড়িয়ে পড়েছিলাম। উনি কি পাগল হয়েছেন নাকি? একে তো নিজে এসে সব স্বীকার করছে, আবার বলছে একসাথে 5 জনকেও খুন করেছে। ওনার কথা আর শেষ না করতেই আমার সহকারী তনিমা ওনাকে হ্যান্ডকাপ লাগিয়ে দিলেন। তার থেকে আর কিছুই জানতে পারিনি। সেখান থেকে সোজা ঢাকা থানায় নিয়ে আসা হয়েছে। তার থেকে সব জানতে হবে,
তারপরেই তার সাজা ঠিক করা হবে। মেয়েটা বড় অদ্ভুত, বুঝতে পারি না। সকালেতে তীব্র কাজে লেগে যায়। আজ দুপুরের আগে সব কমপ্লিট করতে হবে। অনেকেই যারা ঢাকার মাঝেই আত্মীয় ছিল তারা এসে গেছে, বাকিরা আসতে একটু দেরি হবে। রাফসান এর পরিবার থেকে অনেকেই আসবে, তাই বাসার পেছনে আমেজ করা হয়েছে। বিয়েটা ভালোভাবে সম্পূর্ণ হয়ে গেল। রাফসানের কাজিন তো এসে থেকে তীব্রকে ফলো করছে। কি গায়ে পড়া মেয়ে রে বাবা, যেখানে যায় পিছু নেবেই। খাওয়ার সময় তীব্র বলল পরে খাবে, কিন্তু তিথি মানে রাফসানের কাজিন তাকে জোর করে এনে বসিয়ে দেয়। মনে মনে হাজারো গালি দিচ্ছে তিথিকে। রাতে তুবাকে ওরা নিয়ে গেল। তিথি এসে তীব্রকে বলল, ভাইয়া চলুন আপনিও আজকে বোনের বাসায়। কিন্তু তীব্র যাবে না বলে দিল। পরের দিন সকালে তীব্রের মনে হলো মায়া যদি খুন কাউকে ঢাকায় করে থাকে তাহলে গ্রামে থানায় গেল কেন? পুলিশ অফিসার সেই তীব্র তার বোন তুবা। তুবা রাফসানের সাথে বিয়ে হয়ে যাওয়ার পরে রাতে তীব্র ভাবছে সেই দিনের কথা, যেদিন মায়া এসেছিল তীব্রর সামনে। মায়া আর তার সাথে ছিল তার মেয়ে তাহমুন। তীব্র তাকে দেখে বললেন, জি বসুন। আর কি জন্য এসেছেন? আপনার নাম? মায়া। আমার নাম মায়া। কি লেখাতে এসেছেন? খুনের দায়ের অভিযোগ লেখাতে এসেছি। খুন? খুনের দায়ের অভিযোগ লেখাতে এসেছি। কার খুন হয়েছে? কে খুনি? খুনি কে জানতে চান? না মানে আপনার কি কাউকে সন্দেহ হয়? সন্দেহ কেন, আমি জানি যে কে খুন করেছে। কে খুন করেছে? আমি মেরেছি সকলকে, আমি খুনি। না, এরপর তাকে পুলিশ আটক করে ঠিকই, কিন্তু তার থেকে আর কিছুই জানা যায়নি। মাত্র 2 দিন হলো মেয়েটা মুখ খুলেছে আর একটু একটু করে সব বলছে। আনন্দপুর থেকে মায়াকে এখানে আনা হয়েছে। না আর মনে মানছে না, আসল সত্য জানতে হবেই কাল সবটা। ঘুমিয়ে পড়েছে তীব্র। ঘুমের মাঝে মায়ার মুখ দেখা যাচ্ছে। কি অপূর্ব তার মায়াবী চোখ, যা দেখে তাওহিদ প্রেমে পড়েছিল। ওই তো মায়া আসছে, তার চুলগুলি খেলা করছে বাতাসের গতির সাথে। তার সাথে আজ ভীষণ হাঁটতে চাইছে মন। কিন্তু এ কি, মায়া যে তার দিকে ফিরছে না, সামনে যাচ্ছে। পেছন থেকে তীব্র বলছে, জোরে চিল্লিয়ে বলছে, প্রিয় দাঁড়াও, আমি আসছি। তুমি কাছে আমাকে নাগাল দিবে না, একটিবার দাঁড়াও। তার আগেই কেউ তাকে হাত ধরে নিয়ে গেল। কে কে সে? যে মায়াকে নিয়ে গেল নাকি মায়া গেল তার সাথে? না, ঘুম ভেঙে গেছে তীব্রের। তার ভালো লাগছে না। কয়টা বাজে? সকাল হতে আর বেশি দেরি নেই। নামাজ পড়ে নিয়ে তারপর বের হওয়া যাবে। আজকে তুবা নেই, একাই যেতে হবে। তুবা মনে হয় কয়দিন আসবে না। সকালবেলায় তীব্র থানায় গেল। গিয়ে দেখতে পেল একটা মেয়ে আর ছোট ছেলে বাচ্চা দাঁড়িয়ে কনস্টেবলের সাথে কথা বলছে। মাথাটা আজ ভালো লাগছে না। তীব্র সকালে সেই স্বপ্ন দেখা থেকে এমন হচ্ছে। ওই ছেলেটাকে ছিল বুঝতে পারছে না। যাই হোক, হাঁটতে হাঁটতে মেয়েটার সামনে চলে এসেছে। জি, এখানে এত ঝামেলা কিসের? মেয়েটা আমার কাছে এসে সামনে দাঁড়ালো। আমি মায়ের সাথে দেখা করতে এসেছি, প্লিজ না করবেন না। আমি শুধু একবার তাকে দেখা মাত্রই চলে যাব। ঠিক আছে চলুন। তা আপনি কি হন মায়ার? কি হই? আমি যে তার কি হই তা বলতেই আমার লজ্জা লাগছে। আমি যে এই মুহূর্তে তার সামনে কি করে দাঁড়াবো বুঝতেই পারতেছি না। প্লিজ দয়া করে আমাকে তার কাছে নিয়ে চলুন। আসুন। মেয়েটা পেছন থেকে ডাক দিলেন, মায়া ভাবি। মায়া মেয়েটার কথা শুনেই পেছনে তাকালো। তসলিমা, তুমি তুমি আসবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি, জানো? ভাবি, সবকিছু শেষ হয়ে গেছে আমার। আমি আর তোমাকে হারাতে চাই না ভাবি। আমি তোমায় মুক্ত করতে চাই ভাবি। আমি তোমার সাথে থাকবো। এই একজন আমাকে বলেছে তুমি নাকি খুনি, কিন্তু আমি জানি তুমি কোনো অন্যায় করনি। তুমি শুধু প্রতিবাদ জানিয়েছো, এক মায়ের মেয়ের প্রতিবাদ, এক বাবার হয়ে, এক বোনের হয়ে, এক নিজের আপন জনের জন্য। আমি তোমাকে কিছুতেই হারাতে চাই না। আমি মুক্ত করেই ছাড়বো। আমি নিজে লড়বো তোমার হয়ে। কাল আদালতে নিয়ে যাওয়া হবে তোমাকে। আমি তোমার কিছু হতে দিব না। যারা মরেছে তাদের শাস্তি পেতেই হবে। আর যে 5 জন মারা হয়েছে তারা সবাই অপরাধী ছিল। তুমি এসব বলো না তসলিমা, তুমি একজন উকিল। তোমার কাছে সবাই সঠিক বিচার পাওয়ার আশায় আসে। আমি যাদেরই মারি না কেন, খুন করা একটা অপরাধ, আর তাই আমি অপরাধী। যাই হোক, তুমি এখন কোথায় থাকছো? আমি তো তোমার থেকে তোমার স্বামীকে কেড়ে নিয়েছি, তোমাকে একা করে দিলাম। আমায় ক্ষমা করে দিও তসলিমা। এইভাবে বলো না তুমি। আমি আছি তোমার বাড়িতে। তামন খুব কাঁদে তোমার জন্য। ওকে নিয়ে আর পারছি না, সব সময় মায়ের কাছে আসতে চাই। তুবা ম্যামি তাহমনকে আমার কাছে দিয়ে দিয়েছিল কাল।
কিন্তু সাহস করে তোমার সাথে দেখা করতে পারিনি। আজ কেন জানি মন মানছিল না, তাই ছুটে এলাম। আরো কিছুক্ষণ পর মায়াকে বিদায় দিয়ে তাসলিমা চলে গেল। তীব্র এসে মায়ের সামনে দাঁড়ালো। মায়া, আমি তোমার থেকে আজ সব জানতে চাই। বলেই দিব, আর বেশি সময় নিব না। তাহলে আমায় প্রথমে বলো, তাহিদের কি হয়েছিল? ও কি বেঁচে আছে? তাওহীদ, কি হলো বলুন। সেদিন মায়ের লাশ যেখানে ছিল সেখানে শার্টের বোতাম আর সিঁড়ির কাছ থেকে পাওয়া ঘড়ি দেখে সন্দেহ হয় মাহিনকে। তাওহীদ আর দেরি করেনি, বেরিয়ে পড়ে তসলিমার বাসার উদ্দেশ্যে। তসলিমা তখনও আমার সাথেই ছিল। তাওহীদ গিয়ে দেখে মাহিনের বাসায় কিছু লোক বসে আছে। এ কি, তার মাঝে সেই আসলাম মোল্লা সাহেবের ভাইও রয়েছে। উনি তাওহীদকে দেখেই বললেন, কেমন আছো তাওহীদ? তাওহীদ বুঝতে পারছে না এখানে মাহিনের বাসায়ও কেন, আর মাহিন কোথায়। উনি আবারও বললেন, কি হলো বললে না যে? কেমন আছো? অবশ্য আমার ভাইয়ের মৃত্যুর পরে এখানে এসে তুমি আর তোমার বউ ভালোই আছো। কি বলতে চাইছেন কি আপনি? আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। উনি বললেন, আমি আসলাম ভাই আসিফ। তুই কি মনে করেছিস তুই আর তোর বউ মিলে আমার ভাইকে আমার দলের সবাইকে মিলে খুন করে দিবি আর আমি হাত গুটিয়ে বসে থাকবো? কি বলতে চান কি আপনি? আর মাইন কই? আপনি কেন এই বাসায়? আমার ছেলের বাসা, আর আমি থাকবো না? আপনার ছেলে মানে? আর আঙ্কেল কই? নেই, আমি সবাইকে ভাড়া করে তোর বোনকে দিয়ে আমার ছেলের বিয়ে দিয়ে দিয়েছি। আরে আমারই ভুল ছিল, যেদিন গ্রামে তোর মাথায় আঘাত করেছিলাম সেদিনই আরো জোরে মারা উচিত ছিল, কিন্তু ওই মেয়ের কারণে মারতে পারিনি। তাওহীদ ভাবছে, আমি কোন বিপদের মুখে দাঁড়ালাম খোদা? আমার বোনকে কেন আরেকটু জেনে এই জানোয়ারদের হাতে তুলে দিলাম না? আজ বাবাকে ভীষণ মনে পড়ছে। বাবা যে সেই বাসা থেকে বের হয়েছে আর ফিরে আসেনি মায়ের মৃত্যুর 1 বছর আগে। 1 বছর আগে এক সকালে তাওহীদের বাবা বের হয়ে গেলেন অফিসের কাজে, আর বাসায় আসেনি। অনেক খুঁজেও তার হদিশ মেলেনি। তাওহীদের বাবার খোঁজ আর মেলেনি, অনেক খুঁজেও তার হদিশ মেলেনি। কি হয়েছিল ওনার সাথে তা আজও জানা হয়নি। এদিকে সামনে দাঁড়িয়ে আছে তাসলিমার স্বামী আর আসিফ মোল্লা। সে তার দাঁত বের করে তৃপ্তি নিয়ে হাসছে। কিরে, কি ভাবছিস? নিজের বাবার কথা ভেবে লাভ নাই, যে মরে গেছে তার কথা আর এখন ভেবে কি হবে? মরে গেছে মানে? মরে গেছে। আমি মেরেছি তোর বাবাকে। ও সরি, আমার শ্বশুরকে মেরে দিয়েছি। কেন কেন মারলে তুমি আমার বাবাকে? মারবো না কেন? আরে তুই আর তোর বউ মিলে আমাদের দলে সবাইকে মেরেছিলি, আমার চাচাকে, ভাইকে, অন্যান্য সবাইকে মেরেছিলি। তোরা কলেজে যে ছেলেগুলিকে তুই একদিন মারধর দিয়েছিলি তাদেরও লিডার ছিলাম আমি। তাই তোর বোনকে বিয়ে করার চিন্তা ভাবনা করি আর একদিন প্রস্তাব পাঠাই। তাওহীদ ভাবছে একদিন কলেজের বেশ কিছু ছাত্রীদের কারা যেন ধরে নিয়ে যাচ্ছিল। তখন সে বাধা দেয় আর প্রতিবাদ করে। এক পর্যায়ে তার হাতে একটা ছেলে মারা যাওয়ার উপক্রম হয়, আর পরে তার কি হয়েছিল সে জানে না। এর মাঝে মাহিনের বাসায় মায়াও এসে উপস্থিত হয় আর দেখে তাওহীদকে ধরে রেখে দিয়েছে আর খুব মার মারছে। মায়া কিছু বুঝে ওঠেনি। তার আগে কেউ মায়ার চোখের সামনে তাওহীদের পেট বরাবর ছুরির আঘাত বসায়। মায়া কি করবে তখন ভেবে পাচ্ছে না। মায়া লুকিয়ে পড়ে। তারপরে দেখতে পায় তাওহীদের লাশ উপরে নিয়ে যাচ্ছে। তার রক্তাক্ত শরীর থেকে তাজা রক্ত মেজের সাথে চিহ্ন রাখছে। মায়া ধীরে ধীরে নিজেকে শক্ত করে নিচ্ছে। তার পাশেই ছিল একটা রাইফেল। সে তা হাতে নিয়ে নিল আর ধীর গতিতে বেরিয়ে আসলো। প্রথমে ভাবলো গুলি করে দেবে, কিন্তু তারপরে ভাবলো না, এদেরকেও একইভাবে আজ মারতে হবে যেভাবে তার প্রিয় স্বামীকে মরতে হয়েছে। মা একটু এগিয়ে দেখতে পেল সেই ছুরি, যে ছুরি দিয়ে একটু আগে তাওহীদকে মেরেছে। মায়া ওটা হাতে তুলে নিল আর আসিফ মোল্লার পেছনে গিয়ে দাঁড়ালো। প্রথমে শক্ত লাঠি দ্বারা মাথায় আঘাত করে দিল, তাতে সে অজ্ঞান হয়ে গেল। মায়া তাকে খুব সাবধানে তাকে বেঁধে দিল আর ওপরে গেল। গিয়ে দেখলেন তাওহীদের মাথা আলাদা করে ফেলেছে শরীর থেকে। মায়া তা দেখে জোরে চিৎকার দিয়ে দিল। মায়া চিৎকারে সকলেই পেছনে তাকালো। মায়া এখন কি করবে নিজেও বুঝে উঠতে পারছে না। মাহিন তার সাথে অন্য 3 জনকে বলে দিলেন তাড়াতাড়ি মায়াকে বেঁধে ফেলতে, কিন্তু যেই মায়ের কাছে আসছে মায়া তার বুকে ছুরি দিয়ে আঘাত করছে। এরকম অস্বাভাবিক আঘাতের ফলে 3 জনই মারা গেল। এবার মাহিন তাওহীদের লাশের কাছ থেকে সরে এসে মায়ের সামনে দাঁড়ালো। মায়া দূর থেকে ইশারা দিয়ে তাকে থামতে বলল, কিন্তু তারপরও মাহিন থামলো না।
আর একটু কাছে আসতেই মায়া তার বুকেও ছুরি বসিয়ে দেয়। আর মাহিনের হাতে ছুরির আঘাত এসে লাগে তার হাতে, যার ফলে মায়ার হাত থেকে অনেক রক্ত বের হয়। আবারও মায়া তার অন্য হাতে থাকা ছুরি দিয়ে মাহিনের গলায় এক টান মেরে দেয়। আলাদা হয়ে যায় তার মাথা। মায়া এবার তাওহিদের লাশ দেখে ভড়কে যায়। অনেক কষ্টে তাওহিদের লাশ একটা ছালাই ভরে নিয়ে নিচে নেমে আসে। আর তারপর দেখে আসিফ মোল্লা জেগে উঠেছে, কিন্তু তার হাত পা বাঁধা থাকায় আর মুখের মাঝখানে দড়ি দিয়ে আটকে রাখায় কিছুই বলতে ও করতে পারছে না। মায়া বস্তা রেখে আসিফ মোল্লাকে দাঁড় করায় আর ওপরে নিয়ে যায়। তার সামনে 4 জন মরে পড়ে আছে। তার মাঝে মাহিনের লাশের একই অবস্থা করে দিয়েছে মেয়েটা। এবার আপনার পালা আসিফ মোল্লা, তোমাকেও মরতে হবে। কাউকে ছাড়িসনি তুই, আমিও ছাড়বো না। বলে পড়ে থাকা এক ছুরি হাতে নিয়ে মাথায় কোপ লাগিয়ে দেয়। পেছনে তাকাতে দেখে তাসলিমা দাঁড়িয়ে আছে আর অবাক চোখে তাকিয়ে আছে। ও ভাবছে আমি কেন খুন করলাম। সেদিন ওকে কিছুই বলতে পারিনি, তবে ও জিজ্ঞেস করেছিল আমি কেন খুন করলাম। উত্তর দেইনি, হয়তো পরে বুঝে নিয়েছে। কারণ বাসার দারোয়ান ছিল অত্যন্ত ভালো মানুষ। তিনি না থাকলে আমিও জানতাম না যে সেই দিন তাওহীদ ওই বাসায় গিয়েছিলেন। তিনি আমাকে কল করে বলেছিলেন। তার সাথে আমি শেষে তাওহীদের লাশ নিয়ে গ্রামে আসি আর সেখানেই দাফন করা হয়। তারপরে তো আপনি সব জানেন। তীব্র কথাগুলি শুনে আর কিছুই বলতে পারলেন না। চলে আসলেন মায়ের সামনে থেকে। তিনি ভাবছেন, একটা মেয়ে হয়ে তিনি যা করেছেন স্বাভাবিকভাবে তা কখনো কেউ করতে পারবে না। এ একজন সাহসী মেয়ে, এজন্য আমি মুক্তির চেষ্টা করব, তার সব দুঃখ ভুলে দিব। না, আর কিছুই ভাবতে পারলাম না। পরের দিন সকালে থানায় আসলাম। আজ মায়াকে কোর্টে নেওয়া হবে। ভীষণ চিন্তা হচ্ছে, যদি কিছু হয়ে যায় আজ। আমি এটাকে ভালোবেসে ফেলেছি। একজন পুলিশ হয়ে আসামিকে ভালোবাসলাম নাকি তাকে ভালো লেগেছে মাত্র। আজ থানার সবাই কেমন নীরব হয়ে আছে। জিজ্ঞেস করলাম, না আজ আমার ভালো লাগছে না। মায়ার ছেলের দিকে গেলাম। কি মায়াকে কেউ সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছে, কিন্তু কেন? সবাইকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। তারপর কনস্টেবল বললেন, আজ সকালের দিকে মায়া বলছিল নামাজ পড়বে। তাকে আমরা ওযু করিয়ে আনি, তারপর সে নামাজ পড়ে নেয়। আর তারপর এই কাগজ হাতে দিয়ে বললেন, আপনি আসলে যেন আপনাকে দিয়ে দেই। তারপর কিছুক্ষণ বাদে গিয়ে দেখি মায়া আর নেই। স্যার, চলে গেছে না ফেরার দেশে। কয়দিন পর তীব্র বসে আছে, সাথে তাহমুন রয়েছে। আর ফুপি এসেছিল ওকে নিতে, কিন্তু ও যায়নি, আমার কাছেই রয়ে গেছে। আজ ভীষণ খারাপ লাগছে। কেন? মায়ার জীবনের গল্প শুনে নাকি মায়া চলে গেছে, তাই বুঝতে পারছি না। মায়ের সেই কাগজে লেখা ছিল, এই শহরে হাজার হাজার অন্যায় কাজ চলছে, যার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় না। এতে কারোর কোনো কিছুই যায় আসে না, শুধু সাধারণ মানুষের জীবনের গল্পটা পাল্টে যায়। এদের বিরুদ্ধে যথাযথ আইন প্রয়োগ করা জরুরি। মানুষকে বুঝতে হবে কোনটা ভুল কোনটা সঠিক। আর কি বলবো, ভীষণ খারাপ লাগছে, বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আমার মেয়ে যেন সঠিক মানুষ হয়, ওকে আমি রেখে যাচ্ছি আপনাদের হাতে। ডাগর চোখের মেয়েটি